প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। আজকের প্রেত পক্ষের ৩১৪ নম্বর এপিসোডের যে ঘটনা, সেই ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। আর এই ঘটনায় যে জায়গার নাম উল্লেখ আছে আর যে চরিত্রদের নাম আমরা শুনতে পাব সেগুলো কাল্পনিক। আসল নাম তিনি ব্যবহার করেননি। কোনো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। বোলপুর স্টেশন পেরিয়ে অটোতে চেপে আমি যখন শান্তিনিকেতনের রতনপল্লীর ভেতরের দিকে যাচ্ছি তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে। হাওয়ায় একটা ঠান্ডা ঠান্ডা ভাব। আসলে পুজোর পরের সময় তো, আশ্বিন মাস, তাই জন্যেই এরকম আবহাওয়া। চারপাশে শাল পিয়াল গাছের ছায়ায় একটা অদ্ভুত শান্তি, একটা নির্জনতা। আমি অর্ক সেন, পেশায় একটি তথ্যচিত্র নির্মাতা। সম্প্রতি ইউটিউব আর ওটিটির জন্য হরর ডকুমেন্টারি বানানো শুরু করেছি। আর সেই সূত্রেই এইবার আমার গন্তব্য শান্তিনিকেতনের এক পুরনো বাড়ি, যার নাম উজ্জ্বল নিবাস। শোনা যায় এই বাড়িতে রাত্রে একা থাকলে রবীন্দ্রসঙ্গীত শোনা যায়, অথচ কে গাইছে সে গান সেটা দেখা যায় না। বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়, কিন্তু সেই বাদ্যযন্ত্র কেউ বাজায় না। শোনা যায় এখানে এক বৃদ্ধ গানের শিক্ষক থাকতেন, রবীন্দ্রসঙ্গীত শেখাতেন ছেলে মেয়েদের। কিন্তু ধীরে ধীরে কেউ আর গান শিখতে আসতো না। তিনি চুপচাপ থেকে একদিন অভিমানে, কষ্টে, দুঃখে না খেয়ে নিঃসঙ্গতায় মারা যান। তারপর থেকেই রাত্রে বাজে তার কণ্ঠস্বর আর তার হারমোনিয়ামের সুর। আমার ভিডিও সিরিজের নাম বাংলা ভূতুড়ে বৃত্তান্ত, এবং এই বাড়ি নিয়ে বহু গল্প শুনে আমার কৌতূহল চরমে উঠেছে। বোলপুর স্টেশনে নেমে অটো চালককে জিজ্ঞাসা করতেই সে মুখে একটা বেঁকা হাসি দিল আর বলল, উজ্জ্বল নিবাসে যাবেন? ও তো শুনি মানে কি কেমন যেন, রাত্রে কেউ যায় না। আমি হেসে বললাম, আরে না না, ও সব বাজে কথা, ও সব ভূত টুত ওখানে নেই, আমি ছবি তুলতে যাব। চালক বলল, তবু সাবধানে থাকবেন বাবু, লোকজন বলা বলি করে ওই বাড়ির পাশ দিয়ে গেলেও নাকি। আমি কৌতূহল দেখিয়ে বললাম, হ্যাঁ, বাড়ির পাশ দিয়ে গেলে কি? অটো চালক বলল, বাড়ির পাশ দিয়ে গেলেও ভালো করে কান পাতলে গান শোনা যায়। আমার মুখে হাসি খেলে গেল, সেটাই তো শুনতে এসছি। মিনিট 15 পর যে বাড়িটার সামনে আমাকে অটো চালক নামিয়ে দিল, সেই বাড়িটা সত্যিই অদ্ভুত। বেশ পুরনো গড়নের দুতলা বাড়ি, সামনে একটা ছোট্ট বাগান, এখন প্রায় আগাছায় ঢাকা। বাড়ির দেওয়াল কিছুটা ভাঙা, ছাদের কার্নিশে শালিক বসে ডাকছে। গেট খুলে ভেতরে ঢুকতেই মনে হলো কেউ আমার পায়ের শব্দ শুনছে। ভেতরে এক বয়স্ক লোক আমার জন্য অপেক্ষা করছিল। এই বাড়িটার স্থানীয় পরিচারক, নাম চণ্ডীবাবু। তিনি এখন দেখাশোনা করেন এই বাড়িটার, কিন্তু রাতে থাকেন না। আমি যে সোর্সে এই বাড়িতে এসছি চণ্ডীবাবু তারই পরিচিত, এবং সেই চণ্ডীবাবু আমাকে বললেন, আপনি যদি সত্যি রাত কাটাতে চান বাবু, আমি চাবি দিয়ে যাব, কাল সকালে আবার আসব। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি কখনো এই বাড়িতে গান শুনেছেন রাত্রে? তিনি ম্লান হেসে বললেন, অনেকবার। মাঝরাত পেরোলেই একটা হারমোনিয়ামের সুর আসে, মাঝে মাঝে তো গলাও শোনা যায়, রবি ঠাকুরের গান, ঠাকুরের গান। কিন্তু কেউ থাকে না ঘরে। আমরা কেউ সাহসই করি না রাতে বাড়ির ভেতরে ঢোকার। আপনি সাবধানে থাকবেন। এই বলে চণ্ডীবাবু আমাকে হাতে চাবি দিয়ে বেরিয়ে পড়লেন। আমার বরাদ্দ যে ঘরটা, সেই ঘরে আমি জিনিসপত্র রেখে ভালোভাবে সেট হয়ে গেলাম। রাত্রি তখন 11:45। আমি ক্যামেরা সেট করলাম সেই বাড়ির বসার ঘরে। একটা ইনফ্রারেড মেশিন সেন্সারও লাগালাম জানলার পাশে। জানলার কাঁচের বাইরেটা অন্ধকারে ঢাকা, দূরে শাল গাছের সারি। এইসব করতে করতেই অনেকক্ষণ চলে গেল। ঘড়িতে দেখলাম 11:58। কিছুই হয়নি এখনো।
মনে মনে ভাবছিলাম এই সব গুজব। এরকম অনেক জায়গাতেই গেছি, নানান রকম ভৌতিক ঘটনার কথা শুনে শেষমেশ ভূতের দেখা পাওয়া যায়নি। সবসময় মনে মনে ভাবতাম আসল জিনিস দেখাবো। এটা নড়ছে, সেটা নড়ছে, অন্য লোক দিয়ে গাছ নাড়িয়ে, জানলার পাল্লা ইচ্ছা করে নড়িয়ে ভূত আছে বলার ভাওতা দর্শককে দেব না। কিন্তু সত্যি কি ভূত আছে? এইসব মনে মনে ভাবছি, ঠিক তখনই হঠাৎ যেন একটা হাওয়ার ঝাপটা এসে পড়ল ঘরের সামনের দরজায়। জানলার কাঁচ খানিকটা কেঁপে উঠল, আর তারপরেই শুরু হলো রবীন্দ্রসঙ্গীত। আমারও পরানো যাহা চায়। হারমোনিয়ামের সুরে ভেসে এলো সেই গান। কিন্তু আমি ঘরে একা, ঘরের দরজাগুলো বন্ধ, ক্যামেরা রেকর্ড করছে। আমি স্তব্ধ হয়ে বসে শুনলাম। গানের গলাটা যেন মন খারাপের গলা। আশ্চর্য, এত গভীর দুঃখ সেই গলায়। মনে হলো যেন কেউ নিঃস্ব হয়ে গাইছে। ঘরের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু হারমোনিয়ামের সুর। গানটা শেষ হতে মিনিট 3 লাগলো, তারপর নিস্তব্ধতা। অদ্ভুত মোহিত হয়ে আমি গানটা শুনছিলাম। বুঝতেই পারছিলাম অন্য কোনো ঘর থেকে সেই গান আসছে, কিন্তু সেই ঘরে যাওয়ার সাহস করিনি। পরের দিন সকালে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করলাম এই মাস্টার মশাইয়ের ব্যাপারে। এক বৃদ্ধ ভদ্রলোক বললেন এই বাড়িতেই তিনি গানের ক্লাস করাতেন। খুব ভালো মানুষ ছিলেন। গরিব ছাত্রদের থেকে তিনি কিছুই নিতেন না। কিন্তু একসময় কারো গান শেখার আগ্রহ থাকলো না। তিনি ধীরে ধীরে একা হয়ে পড়লেন। শেষে একটা রাতে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। শেষ সময় তার পাশে কেউ ছিলই না। সেই সময় আমি তাকে প্রশ্ন করলাম, তাহলে ওই গানগুলো? তিনি আমাকে বললেন, আপনি কি শুনেছেন ওই বাড়িতে গান হতে? আমি বললাম, না, আমি শুনিনি। ভদ্রলোক বললেন, ওটা ওর আত্মা গায়। গান শেখানোর স্বাদ তো গেল না। তিনি সব সময় বলতেন, গানেই আমি বাঁচব, গানেই মিশে যাব। হয়তো তাই বলে তিনি তার কথা থামালেন। দ্বিতীয় রাতের ঘটনা এবার বলছি। আজকে আর বসার ঘরে বসিনি। এই মাস্টার মশাই ছাদের একটা ঘরে রেয়াজ করতেন আর গান শেখাতেন। সেই দিন রাতে আমি সেই ছাদের ঘরেই বসলাম। রাত তখন 12টা। আবার গান শুরু হলো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। গান চলার মাঝেই আমি শুনলাম ছাদে কারোর পায়ের শব্দ। কেউ যেন গানটা গাইছেন আর হেঁটে বেড়াচ্ছেন। আমি সেই ঘরের দরজা খুলে দেখি বাইরে কেউ নেই। বিশাল বড় ছাদ। সেই ছাদের এক কোণের দিকে আমার চোখ যেতে আমি দেখতে পেলাম ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি, চোখে চশমা, মাথা নিচু করে একজন দাঁড়িয়ে রয়েছে। তার পাশেই মাটিতে রাখা রয়েছে একটা হারমোনিয়াম। সেই ভদ্রলোকের সাথে দূরত্ব প্রায় 25 হাত। আমি কিছুটা এগিয়ে যেতে হঠাৎ করেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি শোনো তো আমার গান? কেউ আর শোনে না জানো, তাই আর গাইও না। এই রাতে একা একা গান গাই, সেটাও হয়তো কোনোদিন বন্ধ হয়ে যাবে। আমি তাকে কিছু বলতে গেলাম, কিন্তু কিছু বলার আগেই কর্পূরের মতো সেই ভদ্রলোক হাওয়ার সাথে মিলিয়ে গেলেন, আর আমি হতভম্বের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। কোথায় হারমোনিয়াম, কোথায় কিচ্ছু। ছাদের সেই কোণ একেবারে ফাঁকা। আমি জিনিসপত্র নিয়ে নিচে নেমে আসি ঘরে, তারপর শুয়ে পড়ি। পরদিন সকালে সেই বাড়ির বিভিন্ন জায়গা আমি খুঁজে দেখতে লাগলাম। চণ্ডীবাবু সেই সময় চলে এসছেন। তারই সাহায্যে একটা কাঠের বাক্স খুলে তার মধ্যে অনেক রকম ডকুমেন্টস পাওয়া গেল। তার মধ্যে পেলাম মাস্টার মশাইয়ের কিছু পুরনো চিঠি, গানের খাতা এবং একটি ব্যক্তিগত ডায়েরি। ডায়েরির পাতাগুলো জীর্ণ হলেও পড়া যাচ্ছিল। আজকে সারাদিন এইগুলোই ঘেঁটে দেখব। সেই সব জিনিস ঘেঁটে দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সবশেষে যখন সেই ডায়েরিটা হাতে নিলাম, সেটা পড়তে পড়তে এক জায়গায় এসে থামলাম। লেখা আছে,
আজ 7 দিন হলো কেউ আসেনি গান শিখতে। আমায় কেউ মনে রাখবে না, গানটাও বোধহয় মরেই যাবে আমার সাথে। কেবল একটাই ইচ্ছে, আমার শিক্ষা কারোর মধ্যে বেঁচে থাক, কিন্তু সেটাও বোধহয় আর হবে না। এইসব লেখা পড়তে পড়তে আমার গলা শুকিয়ে গেল। এই লেখাগুলো যেন অসীম বিষাদের দলিল। সেই ডায়েরি পড়তে পড়তে হঠাৎ সেই ডায়েরির মধ্যেই একটা চিঠি চোখে পড়ল। মাস্টার মশাইয়ের লেখা এই চিঠি এক ছাত্রীর উদ্দেশ্যে। চিঠিতে লেখা, প্রিয় সোহিনী, তোমার গলা ছিল দেবস্বর, ঈশ্বর প্রদত্ত। কেন আর আসো না? তুমি গান ছেড়ে দিলে, বলেছিলে ডাক্তার বারণ করেছে, কিন্তু জানো তো তুমি আমার একমাত্র আশ্বাস ছিলে। যদি ফিরে আসতে পারো খুব ভালো হয়, আমি অপেক্ষা করব। উজ্জ্বল দত্ত। তার নাম ছিল উজ্জ্বল দত্ত। চিঠির তারিখ ছিল মাস্টার মশাইয়ের মৃত্যুর 3 দিন আগের। পরের দিন সকালে আমি ঠিক করলাম সোহিনী নামে এই যে ছাত্রী ছিলেন তাকে খুঁজে বার করতে হবে। এই রতনপল্লীরই আরেকজন বৃদ্ধ সঙ্গীত শিক্ষকের কাছে কথা বলে জানতে পারলাম যে সোহিনী নামক উজ্জ্বলবাবুর এক ছাত্রী ছিলেন। তিনি বোলপুরেই থাকেন, এখন বিবাহিত। পুরো নাম সোহিনী বসু। তিনি কোন এলাকায় থাকেন তার কাছ থেকে জেনে অনেক খুঁজে পেতে তার বাড়িতে পৌঁছালাম। সোহিনী দেবীর সাথে আমার কথা হলো অনেকক্ষণ। সোহিনী দেবী আমার কথা শুনে একেবারে পাথরে পরিণত হলেন, চোখে তার জল। সোহিনী দেবী আমাকে বললেন, আমি জানি মাস্টার মশাই মারা গেছেন। আমি নিজেই বহুবার এই কথা শুনেছি। সেই বাড়িতে নাকি এখনো হারমোনিয়ামের আওয়াজ, গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। আমি ভুল করেছি ওনাকে ছেড়ে দিয়ে। আসলে উনি আমাকে এত স্নেহ করতেন, লোকে ব্যাপারটা খারাপভাবে দেখতে শুরু করেছিল, এমনকি আমার বাড়ির লোকও। তাই তার কাছ থেকে আমাকে ছাড়িয়ে নেওয়া হয়। আমি তাকে অনুরোধ করলাম একবার আমার সাথে সেই বাড়িতে যেতে। হতে পারে উনি আপনাকে খুঁজছেন, আর আপনার উপস্থিতির পরেই তার মুক্তি ঘটবে। সোহিনী দেবী খানিক দ্বিধা করলেও শেষমেশ রাজি হয়ে যান। বললেন পরদিন রাতে তিনি আসবেন। দেখতে দেখতে 8 দিন শান্তিনিকেতনে কেটে গেছে। আর সেই দিন রাতটা যে খুব গুরুত্বপূর্ণ রাত হতে চলেছে সেটা আমি জানতাম। ঘর ভর্তি ক্যামেরা, ইনফ্রারেড আলো, আর ঘরের মধ্যে আমি, সোহিনী দেবী এবং চণ্ডীবাবু বসে আছি। জানলার ওপারে অন্ধকার, ঘরের আলো আমরা নিভিয়েই বসে আছি। চণ্ডীবাবু সেদিন বাড়ি ফিরলেন না। হয়তো সোহিনী দেবীকে দেখে তিনি মনে একটু সাহস পেয়েছিলেন যে একজন মহিলা এখানে আসতে রাজি হয়ে গেল, আর তিনি একজন পুরুষ মানুষ হয়ে। যাই হোক, রাত ঠিক 12টার সময় গান শুরু হলো, তুমি রবে নীরবে। সোহিনী দেবী গলা মেলালেন সেই সুরে। হঠাৎ করে যেন সেখানকার বাতাস থমকে যায়। যে ঘর থেকে আওয়াজটা ভেসে আসছে, আস্তে আস্তে সেই ঘরের সামনে আমরা সকলে এগিয়ে যাই। সেই ঘরের দরজা বন্ধ। কাঁচের জানলার বাইরে থেকে আমরা বুঝতে পারছি ধবধবে পাঞ্জাবি পায়জামা পরে ভেতরে কেউ যেন হাঁটা চলা করছে। মাস্টার মশাই, আমি, সোহিনী দেবী আর চণ্ডীবাবু সেই জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছি। চণ্ডীবাবু কিছুক্ষণ সেইখানে দাঁড়িয়ে ভয়ে দৌড়ে বাইরে চলে গেলেন, কিন্তু সোহিনী দেবী দাঁড়িয়ে রইলেন আমার পাশে। গানটা কিন্তু হয়ে চলেছে। তারপর সেই ধবধবে পাঞ্জাবি পাজামা পরা মাস্টার মশাই কাঁচের জানলার সামনে এসে দাঁড়ালেন। আমি আর সোহিনী দেবী পরিষ্কার বুঝতে পারছি কাঁচের জানলার অন্য পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই ঘরে ঢোকার সাহস আমাদের দুজনের কারোর মধ্যে নেই। গান শেষ হতেই সেই অবয়ব ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায়। আমি সেই দিন রাতের বেলাতেই নিজে গাড়ি ড্রাইভ করে সোহিনী দেবীকে বাড়িতে দিয়ে এসছিলাম। পরের দিন সকালে চণ্ডীবাবু যখন বাড়িতে আসেন, তিনি জানান এই বাড়ির দেখাশোনা করার দায়িত্ব তিনি মনে হয় আর নিতে পারবেন না। কারণটা অবশ্যই গতকাল রাতের ঘটনা। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার চণ্ডীবাবু এবং আমি দুজনেই উপলব্ধি করলাম, বাড়ির আবহাওয়াটা যেন কেমন বদলে গেছে। উজ্জ্বল নিবাস থেকে বিষণ্ণতা চলে গেছে।
সেই দিন রাতে আর কোনো গান শোনা গেল না। আমার মন আমাকে বলল, মাস্টার মশাই মুক্তি পেয়েছেন। হয়তো তার শেষ চাওয়াটা এটাই ছিল যে তার প্রিয় ছাত্রী যেন শেষবার তার সাথে গান গেয়ে যায়। সেই চাওয়া পূর্ণ হতেই তিনি শান্তি পেলেন। আমার এই শান্তিনিকেতনে এসে যা অভিজ্ঞতা হলো তা কিছুই আমি ক্যামেরা বন্ধ করিনি। কিছু জিনিস ব্যক্তিগত থাকাই ভালো, কিছু জিনিস মনের মণিকোঠাতেই থাকা শ্রেয়। যতদিন বাঁচব শান্তিনিকেতনের সেই রাতগুলো আমার মনে গেঁথে থাকবে। ভূতের ভয় পাওয়ার মতো নয়, বরং একজন অবহেলিত শিল্পীর শেষ ইচ্ছা রাখার একটা প্রচেষ্টা মাত্র। ভূত বলে যাকে ভয় পেয়েছিলাম বা সেই এলাকার লোক যাকে ভয় পেত, সেই মাস্টারের মনেও হয়তো আমাদেরই মতো দুঃখ, কষ্ট, বেদনা বহু দিন ধরে জমেছিল, কিন্তু আজ সে মুক্তি পেয়েছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম, মানে একটা স্পাইন চিলিং ঘটনা। এরকম ধরনের ঘটনা কিন্তু আগে প্রেতপক্ষে আসেনি, এটা বলতে পারি। তোমাদের কিরকম লাগলো এই ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই একটা ঘটনাই থাকবে আমাদের প্রেতপক্ষের 314 নম্বর এপিসোডে। আর এপিসোড শেষ করার আগে সরাসরি চলে যাব আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছে সবার পছন্দ রিয়া সর্দার, হিনা শেখ, তন্ময় মণ্ডল লিখেছে ফার্স্ট ঘটনাটা ভয়ের, কিন্তু সেকেন্ড ঘটনাটা সব থেকে ভয়ের। কমেন্ট করেছে বাবাই দাস, লিখেছে খুব সুন্দর উপস্থাপনা রাজদা, উত্তর 24 পরগনার হালি শহর থেকে বলছি। কমেন্ট করেছে সোমা কুন্ডু, মালবিকা দে, লোপামিনি ভ্লগ, স্বপ্না বাজল, জয়া বণিক, মামনি শ, রাজা দাস লিখেছে খুব ভালো লাগলো রাজদা, সব কটা ঘটনা খুব ভয়ানক, লাভ ইউ রাজদা। কমেন্ট করেছে দীপান্বিতা গিরি, বুবন ঘোষ লিখেছে রাজদা চলে এলাম, এক্সেলেন্ট ওয়ার্ক। কমেন্ট করেছে মহাশ্বেতা দাস। নবনীতা দে লিখেছে আজকের দুটো ঘটনাই দারুণ ছিল, তবে সেকেন্ড ঘটনাটা বেশি ভালো লাগলো, থ্যাঙ্কস টু প্রেতপক্ষ। কমেন্ট করেছে অন্তিম স্যাড মুভমেন্ট, সোমা পাল, শুভজিৎ রাউত, মোহাম্মদ মঞ্জু, শর্মিষ্ঠা চ্যাটার্জি লিখেছে শান্তা আক্তার মুন্নির গল্প চাই আর গামছা বাবার গল্প। কমেন্ট করেছে সব্যসাচী চক্রবর্তী, লিখেছে আজকের এপিসোড সত্যি অসাধারণ, একদম স্পাইন চিলিং, শুনে বেশ একটা অন্যরকম ভয়ের ব্যাপার ফিল করলাম, খুব সুন্দর প্রেজেন্টেশন, কিপ রকিং অ্যান্ড কিপ স্কেয়ারিং আস, ভিজুয়ালস গুলো ফাটাফাটি। কমেন্ট করেছে ওবি স্টুডিও, লিখেছে রাজদা ওয়েট করে থাকি কখন ভিডিও আসবে আর গল্প শুনবো, চলে এসছি ভয় পেতে। কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয়, লিখেছে আজকের দুটো ঘটনাই সুপারহিট, দুর্দান্ত ছিল প্রথম ঘটনা। সৃজিতা সোনা, ঈশ্বর তোমার মঙ্গল করুন, তুমি অনেক বড় হও। কমেন্ট করেছে অমিতা ঠাকুর, রাজ সর্দার, ইসমাইল কমেডি, আকাশ খাটুয়া, চুমকি ঘোষ, পিঙ্কি সাহা, পিক্রিম ফরএভার, গীতা গোস্বামী, একলা পথের পথিক রে ভাই। আর এই সবকটা কমেন্টই এসেছিল চিতায় লাশ পোড়ার সময় লাশের মাংস ঝলসে পড়লে কি হয়, প্রেতপক্ষের 312 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা। All right, I'm just finishing up putting up decorations for the students when they get back. I was on the smart board setting things up and taking a step back, and you guys know me. I stay late often. It's just me here, and let me show you. Do you see? I mean, is that not a kid sitting right there?
Там мужик на дороге стоял. Can I push them in my top? It's not even scary. It is scary. It's not. You killed your mother! You killed your mother! You killed your mother! You killed... Come on out, puppy. He's trying to mess with me. Oh, shit. No. Hell no.
right there. Look, you see that? You see that?